আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। যেদিকে চোখ যায় শুধুই ধু ধু বালুচর। গাইবান্ধার বালাসী ঘাটের এ বালু দিয়েই তৈরি হচ্ছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অবকাঠামো। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। দাবি উঠেছে বালু মহাল আইন বাস্তবায়নের। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহর থেকে ৬ কিলোমিটার দূরে পূর্ব দিকে বালাসী ঘাট। নদীতে পানি বাড়লে চতুর্দিকে শুধু পানি আর পানি। পানি থাকাকালীন বর্ষা মৌসুমেও বালু উত্তোলনের প্রতিযোগিতায় নামেন অবৈধ বালু ব্যবসায়ীরা। কেউ বা বড় নৌকায়, আবার কেউ কেউ বলগেট দিয়ে বালু তুলে মজুত করে রাখেন। শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় বালু তোলার মহোৎসবে মেতে ওঠেন অবৈধ বালু ব্যবসায়ীরা। কম খরচে অবৈধভাবে বালু তুলে তা বেশি দামে বিক্রি করে কোটি টাকার মালিকও হয়েছেন অনেকেই। মাঝে মধ্যে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা করলেও বন্ধ করতে পারেনি বালু উত্তোলন। আর গাইবান্ধা ডিস্ট্রিক্টের যে বালুটা যাচ্ছে সম্পূর্ণ বালুটা কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী এবং যমুনা এখান থেকে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এখানে অবৈধভাবে বালু বিভিন্নভাবে তুলে নিয়ে যাচ্ছে, বা এখানে মনে করো যে চোরাচুরিভাবে তুলে নিয়ে যাচ্ছে, তাতে সরকারের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগ সহ সরকার বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বালু মহল থেকে বালু সংগ্রহ না করে স্থানীয় আবাদি জমি ও নদীর বালু কম দামে কিনে তা নির্মাণ কাজে ব্যবহার করছে। বালু মহল না থাকায় সরকার রাজস্ব থেকে হচ্ছে বঞ্চিত। দ্রুতই বালু মহল ঘোষণার দাবিও জানিয়েছেন সচেতন মহল। অবিলম্বে 2010 সালে যে বালু মহল ও মাটি তোলা আইন বাস্তবায়ন 2010-কে বাস্তবায়ন করার জন্য আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বালু মহল চাই এবং সরকারের রাজস্ব আদায় হবে, পরিবেশ বৈচিত্র্য রক্ষা হবে এবং এইসবের সাথে বালু মহলের বিষয়ে একটি সরকারি সিদ্ধান্ত আমরা আশা করি। এই শত শত লোকের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করার সুযোগ সরকার না দিয়ে যদি সরকার নিজেই এখানে যদি একটা বালু উত্তোলনের একটা কোনো প্রক্রিয়া তৈরি করত, সরকারের অনুমতি নিয়ে করত এবং সরকার সেখান থেকে রাজস্ব আয় পাইত। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে জানিয়ে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, এখানে প্রচুর বালু রয়েছে, এটা সত্যি। তবে আমরা যেটা করতে পারি, বালু মহল ঘোষণা করার জন্য একটা প্রসেস আছে, নির্ধারিত প্রসেস। সেই প্রসেসে আমরা এগোতে পারি। যদি এটা ফিজিবিলিটি স্টাডি হয় তাহলে আমরা হয়তো সেই উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা লিখতে পারি। তবে এই মুহূর্তে যেটা হয় যে এটা উপযোগী কিনা বালু মহল ঘোষণার জন্য, সেই প্রক্রিয়ায় যাওয়া যেতে পারে। গাইবান্ধায় ছোট বড় চর রয়েছে ১৬৫টি। ২০১০ সালের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বালুমহল ঘোষণা করা হলে তবেই অবৈধভাবে বালু তোলা বন্ধ হবে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাবে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সাভারের রানা প্লাজা ধসের ৮ বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ বাহিনী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়লে ১১৩৪ জন শ্রমিক ভবনের নিচে চাপা পড়ে মারা যায় এবং শত শত শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন। এ সময় আহত শ্রমিকদের সরকারিভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করার দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহত হয় অন্তত ১০ জন। বিস্ফোরণ হয় শতাধিক ককটেল, ভাঙচুর করা হয় ঘরবাড়ি। মুন্সিগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে কয়েক দফার এ সংঘর্ষ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার মাদারীপুরের কালকিনিতে সমিলের লাকড়ি দেওয়ার নাম করে এক কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত শরীফুল হাওলাদারকে।
ভুক্তভোগীর বাবা প্রতিবন্ধী ও মায়ের বিয়ে হয় অন্যার্থ। এতে ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় কালকিনি থানা পুলিশ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। টাঙ্গাইলের পোড়া বাড়ি থেকে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে 7 গ্রাম হেরোইন সহ দুলাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল র্যাব। গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 12 টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। গেল মার্চে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের তাণ্ডব, মিথ্যাচার ও স্থানীয় সাংসদ মুক্তাদির চৌধুরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সভা। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পালন করা হয় এই প্রতিবাদ কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার গভীর রাতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ডালিম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল র্যাব 5। এ সময় তার কাছে থাকা 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র্যাব 5 ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজার শহরে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করল কক্সবাজার জেলা প্রশাসন। শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমির স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেয়া উপহার জেলা প্রশাসনের পক্ষ থেকে 400টি পরিবারের মাঝে বন্টন করা হয়। এ সময় জেলা প্রশাসক মামুনুর রশিদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পাবনার ঈশ্বরদীতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বাইরে বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি। তবে শহরের অলি গলি থেকে গ্রামগঞ্জ সবখানেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার হিড়িক চোখে পড়ার মতো। পাবনার ঈশ্বরদী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বায়েজিদ বুস্তামি। সারা দেশের মতো কঠোর লকডাউন বাস্তবায়নে পাবনার ঈশ্বরদীতেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরপরও গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রো, সিএনজি, ট্রাক, পিকআপ সহ স্থানীয় যানবাহনে চলাচলের চেষ্টা করছে মানুষ। সকালে রাস্তায় মানুষের চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে। নানা কৌশলে চলাচল করেন গভীর রাত পর্যন্ত। অনেকেই আবার অযথায় বাইরে ঘোরাঘুরি করেন। এছাড়া শহর এলাকায় কঠোর লকডাউন পালন হলেও মফস্বলে তেমন কোনো প্রভাব পড়েনি লকডাউনের। আর গ্রামে দেখছেন রোদ খরায় যেভাবে করোনা ভেটতে পারে, করোনা ভেড়ে খালে এসির ভিতর যারা থাকে তার। আমি মনে করেন আমি ফ্যামিলিতে মনে করেন 6 জন খাই। আর এই জিনিস বন্ধ থাকলে মনে করেন 6 জন আর তো মনে করেন উপায় নাই, তো ভিড় নাই। এই কয়টা মানুষ ভিড় হয়, এখানে 20 জন লোক আছে আপনার। লকডাউন বাস্তবায়নে রাস্তায় পুলিশের ভূমিকাও ছিল কঠোর। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষকে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দিচ্ছেন তারা। আইন অমান্য করায় বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলাও দিয়েছে পুলিশ। যে সকল যানবাহন আইন অমান্য করছে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করছি। গত এক সপ্তাহে প্রায় 80 থেকে 90টা গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে পুলিশি তৎপরতার পাশাপাশি সকলের সহায়তা কামনা করেছেন পুলিশ সুপার। সচেতনতা ব্যতীত আসলে এই লকডাউন কার্যকর করা আমাদের জন্য কষ্টকর। যে আপনি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, যখনই বের হবেন একটা মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন, পুলিশকে সহযোগিতা করুন। সরকারি বিধিনিষেধ আর পুলিশের এমন তৎপরতা আমাদের সুস্থ রাখার জন্য। আসুন আমরা সচেতন হই, সরকারি নির্দেশনা মেনে চলি। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার, সুস্থ থাকবে সারা দেশের মানুষ। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।